এখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য আমাদের জাতিটা পুরো দুই ভাগ হয়ে যাবে, এটা কিন্তু কারো কাছেই কাম্য নয়। কারণ শুধু বাংলাদেশের জাতীয় সঙ্গীত যদি দুই বাংলা মিলিয়ে যদি বোঝানো হয় তাহলে তো সেটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণযোগ্যতাটা অনেক কমে যায়। সম্প্রতি অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে একটা কথা উঠেছে এবং গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আজমি সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পেয়ে এসে একটা প্রেস কনফারেন্সে মূলত জাতীয় সঙ্গীতের পরিবর্তনের প্রসঙ্গটা তুলেছে। আসলে কি জাতীয় সঙ্গীতের পরিবর্তন করাটা কি খুব জরুরি? এর পক্ষের যুক্তি কি অথবা এর বিপক্ষের যুক্তি কি, সবগুলো মিলিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ফাইনালি আমার যুক্তিটাও আপনাদেরকে বলবো। আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পেয়ে গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আজমি একটা সংবাদ সম্মেলন করেন এবং সেখানে উনি বলেন যে জাতীয় সঙ্গীতটা আসলে মূলত বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল এবং সেখানে দুই বাংলাকে এক করে দেওয়ার জন্যই মূলত এই জাতীয় সঙ্গীতটা তৈরি করা হয়েছে। আমরা তো দুই বাংলা এখন এক করতে চাই না, আমরা তো স্বাধীন বাংলাদেশ চাই। এখন বর্তমান যে আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীতটা আছে সেই প্রেক্ষাপটটার সাথে কিন্তু এই প্রেক্ষাপটটা মিলে না, উনি যে যুক্তিটা দিচ্ছিল। এবং ওনার এই কথাতেই অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গটা আসছে যে জাতীয় সঙ্গীতটা এই টাইমে এখন পরিবর্তন করা ভীষণ জরুরি। এবং এর বিপক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মীরা যে যুক্তিটা দিচ্ছে যে এই গানটা আমাদের ইতিহাস সংস্কৃতি এবং আমাদের সবার হৃদয়ের সাথে একদম মিশে গেছে, এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা যাবে না। এখন পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষেরই কিন্তু অনেক ভালো ভালো শক্ত যুক্তি আছে এবং আপনাদেরকে দুই পক্ষেরই ইতিহাসটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, তাহলে আপনারা একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আমার সোনার বাংলা গানটি মূলত 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে তৈরি করা হয়েছিল। এর মূল পাণ্ডুলিপিটা পাওয়া যায়নি বলে এর লেখার সময়কাল জানা যায়নি, কিন্তু সবাই এই বিষয়ে একমত যে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতেই উনি রচনা করেছিল। সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় যে 1905 সালে 7 আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় প্রথম এই গানটি গাওয়া হয় এবং সেই বছর 7 সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে এই গানটি ছাপানো হয়। আমার শোনা বাংলাটি মূলত রচিত হয়েছিল শিয়ালদহের ডাকপিয়ন গগন হরকরা রচিত আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যারে, এই গানটার সুরটাকে অনুকরণ করে। যারা সমালোচক আছে তারা বলে যে সুরটাকে নকল করে। আপনারা যেভাবে বলেন সেটাই। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। এই গানের প্রেক্ষাপটটা যদি আপনি জানতে চান তাহলে একটু পেছনে যেতে হবে। 1905 সালের পূর্বে বিহার উড়িষ্যা মিলে এই বঙ্গপ্রদেশটা বিশাল বড় একটা প্রদেশ ছিল, যার আয়তন 1,89,000 বর্গ মাইল ছিল এবং জনসংখ্যা ছিল 7,85,00,000 লাখ। কলকাতা কিন্তু শুধু বঙ্গপ্রদেশের রাজধানী ছিল না, একদম পুরো ভারতের রাজধানীও কিন্তু কলকাতা ছিল। ব্রিটিশরা এই প্রদেশটাকে বিভক্ত করার উদ্যোগ নেয় এবং তাদের পক্ষে যে যুক্তিটা ছিল যে এত বড় প্রদেশের প্রশাসনিক কর্মকাণ্ড এত কম সংখ্যক কর্মচারী দিয়ে চালিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া পূর্ব বাংলাটা ছিল একদম দুর্গম এরিয়া, সেখানে প্রচুর নদী খাড়ি ছিল, সেই জায়গায় জরুরি প্রয়োজনে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় পৌঁছাতে অনেকদিন সময় লেগে যেত। তাই তারা বাংলাকে ভেঙে পূর্ব বাংলা ও আসাম নামে নতুন একটা প্রদেশ বানায়, যার রাজধানী হয় ঢাকা এবং অনুষঙ্গী সদর দপ্তর ছিল চট্টগ্রামে এবং এর আয়তন হবে 1,06,540 বর্গ মাইল। 1905 সালের 16 অক্টোবর এই বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। এই বঙ্গভঙ্গের বিরোধিতাটা কে করে? মূলত সেই সময় প্রভাবশালী যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে, জমিদার আছে, তারাই মূলত এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে। বঙ্গবন্ধু বিরোধিতা করার মূল কারণটা ছিল যে মূলত সব ব্যবসা বাণিজ্য তখনকার সময় কলকাতা কেন্দ্রিক ছিল। এখন যদি বঙ্গভঙ্গ করা হয় তাহলে পূর্ব বাংলার মানুষজন সবাই ঢাকা কেন্দ্রিক চলে যাবে, তাদের যত কাজকর্ম আছে সবকিছু ঢাকা কেন্দ্রিক হবে। এমনকি কলকাতার আইনজীবীরাও কিন্তু এর বিরোধিতা করে। তারা চিন্তা করে যে ঢাকাতে যদি কোর্ট স্থাপন করা হয় তাহলে সব মানুষ ঢাকাতে চলে যাবে, তাদের ক্লায়েন্ট কমে যাবে, এরকম একটা চিন্তা করে। এবং বিভিন্ন ব্যবসায়ীরাও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা চিন্তা করছিল যে পূর্ব বাংলার সবকিছু ঢাকা কেন্দ্রিক হয়ে যাবে এবং কলকাতার কারণ আপনারা ব্যবসা বাণিজ্য কমে যাবে। কলকাতার জমিদাররা যাদের জমিদারি পূর্ব বাংলাতে ছিল তারাও কিন্তু একটা টেনশনে পড়ে যায় যে তারা হয়তো পূর্ব বাংলার তার জমিদারি হারিয়ে ফেলবে অথবা সেই জমিদারিটা অন্য প্রদেশে হওয়ার কারণে সেই জমিদারিটাকে মেনটেন করাটা তাদের জন্য বেশ এক্সপেন্সিভ হয়ে যাবে। এই জন্য তারাও কিন্তু এর বিপক্ষে কাজ করছিল এবং কি পশ্চিমবঙ্গের যে সাংবাদিকরা আছে তারাও এর বিরোধিতা করে। তারা ধরে যে ঢাকা থেকেও বিভিন্ন সংবাদ প্রকাশনা তৈরি হলে তাদের সংবাদপত্রের প্রচার সংখ্যা অনেকখানি কমে যাবে, তাদের গুরুত্বটাও কমে যাবে, এরকম চিন্তা তারা করছিল। এবং সভাপতি আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল জমিদার, সে নিশ্চয়ই বঙ্গবন্ধের বিরোধিতা করবে এবং সে বিরোধিতা করেছে এবং বিরোধিতা করে দুই বাংলার একটা জাতীয়তাবাদ মানুষজন যে এক হয়ে থাকাটা জরুরি সেটার জন্যই কিন্তু উনি একটা কবিতা লিখেছিল। এবং এখানে অনেক মানুষ আপত্তি করছে এই কারণে যে এই গানটাতে আমার সোনার বাংলা যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু শুধু বাংলাদেশকে বোঝানো হয়নি, এখানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো মিলিয়ে আসলে আমার সোনার বাংলাটা বোঝানো হয়েছে। কারণ শুধু বাংলাদেশের জাতীয় সঙ্গীত যদি দুই
দুই বাংলা মিলিয়ে যদি বোঝানো হয় তাহলে তো সেটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণযোগ্যতাটা অনেক কমে যায়। এবং গোলাম আজম হচ্ছেন আব্দুল্লাহ আজমি এই সময় একটা যুক্তি দিয়েছিল যে এই গানের প্রেক্ষাপট হচ্ছে দুই বাংলা এক করা। আমরা কি দুই বাংলা এক করতে চাচ্ছি? আমরা তো স্বাধীন বাংলাদেশ চাচ্ছি। তাহলে এই গানের প্রেক্ষাপটটাই তো সম্পূর্ণ আলাদা। তাহলে কেন এই গানটা আমরা জাতীয় সঙ্গীত হিসাবে রাখবো? কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমরা পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময়। তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত, এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বঙ্গবন্ধু ভঙ্গের পরবর্তী কাহিনী আপনাদেরকে বলি। 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। তারপরে জমিদাররা তীব্র বিরোধিতা করতে থাকে। শুরুর দিকে খুব নরমালি বিরোধিতা ছিল, কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে এইভাবে ভদ্রলোকের মতো বিরোধিতা করলে কোনো কাজ হবে না। তারা কিন্তু তারপরে আস্তে আস্তে সহিংস হয়ে পড়ে, এবং সহিংসতার পিছনে কিন্তু সেই সময় সেখানকার জমিদারদেরও একটা ইনফ্লুয়েন্স ছিল। তারাই প্রভাবিত করে এই সহিংসতাটাকে বাড়িয়ে ফেলে, এবং এই সহিংসতার কারণে 1911 সালে ব্রিটিশরা আবার বঙ্গভঙ্গ রদ করে ফেলে এবং দুই বাংলাকে এক করে ফেলে। এবং দুই বাংলা এক করে ফেলার পরে দেখা যাচ্ছে যে পূর্ব বাংলার মুসলমানরা ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ তার আগে ব্রিটিশরা তাদেরকে বলেছিল যে দুই বাংলা ভাগ হয়ে গেলে তোমরা বাণিজ্যিকভাবে অনেক সুবিধা পাবে, তোমাদের জীবন জীবিকা, তোমাদের আয় উন্নতি অনেক ভালো হবে, অনেক কিছু বুঝিয়ে দুই ভাগ করে ফেলেছিল। এবং পূর্ব বাংলার মানুষরা কিন্তু অধিকার বিষয়ে কিন্তু বেশ সচেতন হয়েছিল। কিন্তু এই দুই বাংলা এক হয়ে যাওয়ার ফলে তারা তাদের অধিকারটা না পাওয়ার ফলে তারা কিন্তু ভীষণভাবে হতাশ হয়ে পড়ে। মূল কথাটা হচ্ছে যে দুই বাংলা এক হওয়ার প্রেক্ষাপটেই কিন্তু মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিলেন। সুতরাং বলা যায় যে এই গানটা কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হয়নি। আর রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই মারা গেছে, তার গান কি করে বাংলাদেশের প্রেক্ষাপট হবে? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলাদেশ জন্মের অনেক আগেই মারা গেছে, তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে গান কি করে লিখবে? আসলে যারা জাতীয় সঙ্গীত হিসেবে সোনার বাংলা গানটা রাখতে চাচ্ছে তাদের কিন্তু একটা অনেক বড় বড় কিছু বিষয় আছে, যে এই গানটা আমাদের দেশের ইতিহাসের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাকিস্তান গঠন করার পরে পাকিস্তান সরকার বিরোধী প্রতিটা আন্দোলনে এই গানটা সবসময় বাজানো হয়েছে। পাকিস্তান যখন জন্ম হয় সেই সময় কিন্তু আমাদের দেশে রবীন্দ্র সাহিত্য চর্চা অথবা বাংলা সাহিত্য চর্চাতে কিন্তু প্রচুর বাধা প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে 1952 সালে ভাষার জন্যই মানুষ মারা গেছে, কারণ পাকিস্তানিরা কিন্তু আমাদের দেশের ভাষা সাহিত্য চর্চা এগুলোতে কিন্তু ভীষণভাবে অবজ্ঞার চোখে দেখতো। পাকিস্তান জন্মের পরে অলিখিতভাবে রবীন্দ্র সাহিত্য চর্চাটা নিষেধ করা ছিল। মানুষজন স্বাধীনভাবে রবীন্দ্রনাথের সাহিত্যগুলো চর্চা করতে পারতেন না। 1971 সালে 3রা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ এবং শ্রমিক লীগ আয়োজিত একটা সভায় এই গানটি বাজানো হয়। তারপরে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণ আছে, সেই 7ই মার্চের ভাষণের আগেও কিন্তু এই গানটি বাজানো হয়। তাছাড়া 23শে মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও কিন্তু এই গানটি বাজানো হয়। তার পরবর্তীতে 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলা যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারও কিন্তু এই গানটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই গানটা নিয়মিত বাজানো হতো এবং মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অনুপ্রেরণা দেওয়া হতো। এটা তো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের কথা, কিন্তু তার আগেও যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল সেই সময়ও কিন্তু বিভিন্ন সরকার বিরোধী আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনও কিন্তু আমার সোনার বাংলা গানটা খুব গুরুত্বের সাথে গাওয়া হতো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের 1 বছর পরে 1953 সালের 21শে ফেব্রুয়ারিতে এই ভাষা আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে ঢাকা কলেজে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানেও কিন্তু আমার সোনার বাংলা গানটি গাওয়া হয়, এবং সেই গানটি গাওয়ার জন্য ঢাকা কলেজের যে প্রশাসক আছে তারাও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। 1961 সালে রবীন্দ্রনাথের 100তম জন্মবার্ষিকীর দিনেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছিল। পাকিস্তান সরকার এর বিরোধিতা করেছিল, কিন্তু তা সত্ত্বেও বাঙালিরা এই অনুষ্ঠান আয়োজন করেছিল। তারপরে বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান 1970 সালে জীবন থেকে নেয়া নামে একটা ছবি তৈরি করে, যেটা আমরা দেখেছি সবাই। সেই ছবিতেও কিন্তু এই গানটি ব্যবহার করা হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আমাদেরকে কিন্তু এই গানের ক্ষেত্রে অনেকখানি দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আমরা কিন্তু সেটা প্রতিবাদ করেছি এবং পাকিস্তান বিরোধী প্রতিটা আন্দোলনের সাথে কিন্তু এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কিন্তু অঙ্গাঅঙ্গি ভাবে আমাদের ইতিহাসের সাথে জড়িত হয়ে গেছে। তাই সম্প্রতি যখন দাবি উঠেছিল যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করতে হবে, তখন কিন্তু আমাদের ধর্ম উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বরাত দিয়ে বলেছিল যে এমন কোনো কিছু যেটা বিতর্ক তৈরি করে সেই ধরনের কাজগুলো তারা করবে না। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। এখন আমার মতামতটা আমি আপনাদেরকে বলছি যে জাতীয় সঙ্গীতটা কি আসলে পরিবর্তন করাটা জরুরি? এখন আমার মতটা হচ্ছে যে বর্তমান সময়ে পরিবর্তন করাটা জরুরি না। এই পরিবর্তনের কাজটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়াটা ভীষণ ভুল হবে। কারণ হচ্ছে বহু আন্দোলন, বহু মানুষের মৃত্যুর পরে এই একটা ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। এমন কোনো বিষয় যেখানে আমাদের দেশ এবং জাতি বিভক্ত হয়ে যেতে পারে সেই বিষয়গুলো কিন্তু এখন আসা উচিত না। আগামী 2-3 বছর সময় পরে যখন দেশে একটা ইলেকশন হবে, ইলেকশনের পরে যখন নির্বাচিত একটা সরকার আসবে, তারা তাদের যুক্তিতে যদি এই জাতীয় সঙ্গীতটা জাতীয় সঙ্গীত হিসাবে রাখলো না চেঞ্জ করলো কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমানে এই সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। এটা এমন একটা সময় আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকাটা খুব ভীষণ জরুরি। এখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য আমাদের জাতিটা পুরো 2 ভাগ হয়ে যাবে, এটা কিন্তু কারো কাছেই কাম্য নয়। এবং কারণ আপনারা মানেন আর না মানেন, প্রেক্ষাপট জাতীয় সঙ্গীতের ভিন্ন ঠিক আছে, কিন্তু আমার সোনার বাংলা গানটা কিন্তু আমাদের প্রাণের সাথে মিলে গেছে এবং আমাদের ইতিহাসের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই গানটা জড়িত হয়ে গেছে। তাই দেশের এই সময়ে আমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিরোধিতা করছি। আশা করছি আপনারা আমার যুক্তিটা বুঝেছেন। আপনারা যদি এর বিপক্ষে কথা বলতে চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। স্বাধীন বাংলাদেশ, সবার স্বাধীন মতামত দেওয়ার অধিকার আছে। আপনারা যদি আমার যুক্তির বিরোধিতা করেন তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমার যুক্তির পক্ষে যদি কথা বলেন তাও আমাকে কমেন্ট করে জানান। 2 পক্ষের কথাতেই আমি ভীষণ আনন্দিত হব। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।